আপনাদের সাথে আছি আমি জান্নাত সাথী। এবার জানাবো খবরের বিস্তারিত। আখেরি মোনাজাতে শেষ হলো ইজতেমার প্রথম পর্বের প্রথম ধাপ। এই বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হয়েছেন আমাদের সহকর্মীরা। প্রথমে যেতে চাই সহকর্মী আরিফুল ইসলামের কাছে। আরিফ, কিছুক্ষণ আগেই আখেরি মোনাজাতে শেষ হলো ইজতেমার প্রথম পর্বের প্রথম ধাপ। এই ধাপে আখেরি মোনাজাতে কত মানুষ অংশ নিয়েছেন বলে ধারণা করছে আয়োজক কমিটি? কি বলছেন ধর্মপ্রাণ মুসল্লিরা? জি, সাথী আয়োজক কমিটির পক্ষ থেকে এখন পর্যন্ত কিন্তু কোনো ধরনের এরকম তথ্য পাওয়া যায়নি। তবে যেটা হচ্ছে যে লাখ লাখ মুসল্লির জমায়েত এই বিশ্ব ইজতেমার ময়দান, সেটা কিন্তু আমরা কিছুক্ষণ আগেই দেখেছি। যেহেতু কিছুক্ষণ আগেই 9:11 এই বিশ্ব ইজতেমার যে জুবায়ের অনুসারীদের প্রথম ধাপের যে আখিরি মোনাজাত সেটা কিন্তু সম্পন্ন হয়েছে, যেটা 26 মিনিট ছিল মোনাজাতের যে সময়কাল। সেটা যে আমি জমায়েত বা মুসল্লিদের দেখেছি, সেটা আসলে বলা যায় যে লাখো লাখো মুসল্লির জমায়েত। আর সেক্ষেত্রে এখন যেটা হচ্ছে, এখন প্রত্যেকেই এইখান থেকে যে প্রাপ্তি, যে অর্জিত শিক্ষা, সেই শিক্ষাটা নিয়েই তারা ঘরে ফিরছেন। কেউ আবার সফরে যাচ্ছেন 3 দিনের, 40 দিনের, কেউ আবার 3 মাসের সময় নিয়ে তারা কিন্তু বের হচ্ছেন এই ময়দান থেকে। আর যেহেতু এত সকালবেলা, এবছরই প্রথম তারা জুবায়ের অনুসারীরা 2টি ধাপে কিন্তু তারা করেছেন এই ইজতেমা। সেই ইজতেমার 2টি ভাগে বা 2টি ধাপে করার কারণে কিন্তু আজকেই আবার আগামীকাল থেকে যে দ্বিতীয় ধাপটি শুরু হবে, সেটার যে জমায়েত হওয়ার যে মুসল্লিরা, সেই প্রত্যেকেই কিন্তু আসছেন। তাই তাদের মাঠ ত্যাগ করার একটি তাগিদ রয়েছে, তাই কিন্তু তারা দ্রুতই মাঠ ছেড়ে চলে যাচ্ছেন। তো এই ক্ষেত্রে আরেকটি বিষয় জানিয়ে রাখি যে তাদের অভিব্যক্তি বা তাদের যে প্রার্থনা, দোয়া চেয়েছেন, সেটা দেশ, জাতি এবং কল্যাণে কিন্তু তারা কি দোয়া চেয়েছেন একটু বলবেন? হ্যাঁ, কি দোয়া চেয়েছেন? সকল মুসলমানদের আল্লাহ ভালো রাখুক, আমাদের ফ্যামিলি সহ সকলকে যেন আমল করার দান করেন, নামাজ কালাম পড়ার তৌফিক দিয়ে সকলের জন্য মিলে একসাথে জান্নাতে যেতে পারি। আমি আরো 2-1জনের সাথে একটু কথা বলতে চাই, একটু জানতে চাই কি দোয়া চাইলেন আল্লাহ তাআলার কাছে? আল্লাহর কাছে আমরা হেদায়েতের জন্য, সারা বিশ্বের মুসলমানের নিরাপত্তার জন্য এবং নিজের ঈমান আখলাক ঠিক করার জন্য, আল্লাহর প্রিয় হওয়ার জন্য দোয়া করছে। ধন্যবাদ সাথী। টানা 3 দিনের মেহনতি শুধুমাত্র আল্লাহ তাআলার রাজি খুশির জন্যই, এছাড়া কিন্তু আর কিছুই না। তারা কিন্তু এই 3 দিন, টানা 3 দিন এভাবেই তারা কাজ করে গেছেন। একটু জানতে চাই কি দোয়া চাইলেন আল্লাহ তাআলার কাছে? আল্লাহর কাছে যেন দোয়া চাই যে সমস্ত মুসলিম উম্মাহ যেন শান্তি সুখের ভিতরে থাকতে পারে, প্রত্যেকটা মানুষ যেন হেদায়েত প্রাপ্ত হয়ে ওই মহান আল্লাহর দরবারে সবাই এই দোয়া প্রার্থনা করে, আমরা যেন সকলেই ওই মালিকের দরবারে রসুলের সুন্নাত নিয়ে এবং আল্লাহ তাআলার সমস্ত হুকুম মেনে আমরা যেন ওই জান্নাতমুখী হতে পারি। জি, অসংখ্য ধন্যবাদ। টানা 3 দিনের মেহনতি শুধু কি আল্লাহ তাআলার জন্য কিনা? জি, নিঃসন্দেহে শুধুমাত্র আল্লাহর জন্যই। এত কষ্ট, এত কিছু মানুষ আসলে এভাবে সহ্য করতে পারে না, শুধুমাত্র আল্লাহর জন্যই ছাড়া। এখান থেকে যে অর্জিত শিক্ষা, সেটা কিভাবে কাজে লাগাবেন? ইসলামের দাওয়াতে কিভাবে কাজে লাগাবেন? এটা মূলত মানুষের সঙ্গে সবথেকে বড় কথা হলো একজন মুসলিম উম্মাহর জন্য তাকে ভুল পথ থেকে ফিরিয়ে ভালো পথে আনা, তাকে বোঝানো, মোট কথা স্যাক্রিফাইস সবথেকে বড় বিষয় একজন মানুষের জন্য। অসংখ্য ধন্যবাদ সাথী। যেটা বলছিলাম, তাদের মুখ থেকেই সেটা জানতে পারলেন বা শুনতে পারলেন যে তাদের চাওয়া পাওয়া। আরেকজন ভাই আছেন, একটু জানতে চাই যে আজকে দোয়া কি চাইলেন আল্লাহ তাআলার কাছে? আলহামদুলিল্লাহ, আজকে দোয়া চাইলাম যে আল্লাহর কাছে আল্লাহ যেন পাপ মোচন করে ক্ষমা করে দেন এবং পরবর্তীতে যে আমাদের যে জীবন, মানে দুনিয়া আখিরাত যে জীবন, সেটা যে আমরা আল্লাহর কাছে ভালো আশা করি, সেই বিষয়ে আমরা এখানে আসছি। এবং আমি মুন্সিগঞ্জ জেলা থেকে আসছি। আমাদের দ্বিতীয় পর্ব শুরু আগামীকাল থেকে, সেই পর্ব শুরু করার জন্যই আমরা এখন খিত্তা বুঝে নেব। প্রথম পর্ব যারা করলেন, দ্বিতীয় পর্ব আমরা আগামীকাল থেকে শুরু করবো ইনশাল্লাহ। অসংখ্য ধন্যবাদ সাথী। যেটা বলছিলাম যে আল্লাহর রাজি খুশির জন্যই এত মেহনত। কোথেকে এসেছেন আর মোনাজাতে কি চাইলেন আল্লাহর কাছে? আল্লাহর কাছে চাচ্ছি যে ভালো থাকতে পারি, পরিবার ভালো থাকতে পারে, আর ব্যবসা বাণিজ্য করি, যে আল্লাহ যে ব্যবসা বাণিজ্য যে ভালোভাবে, যে সুন্দরভাবে করতে পারি। আর আমি ভোলা থেকে আসছি। অসংখ্য ধন্যবাদ। দেখুন সাথে এখানে লাখো লাখো মুসল্লি তারা কিন্তু বের হয়ে যাচ্ছেন, কারণ হচ্ছে আগামীকাল আবার আরেকটি ধাপ আছে। একটু জানতে চাই এই যে অর্জিত শিক্ষা, যেটা কি কি হেদায়েত পেয়েছেন বা হেদায়েত নিয়ে যাচ্ছেন? আলহামদুলিল্লাহ, আমরা এই ইজতেমায় আসাতে অত্যন্ত খুশি হয়েছি।
যে আমরা এই আলোচনা থেকে পেয়েছি যে আমাদের ইমানকে মজবুত করতে হবে, শক্তিশালী করতে হবে। ইমানকে মজবুত এবং শক্তিশালী করার জন্য কি কি আমাদের প্রয়োজন এই বিষয়ের উপর আমাদেরকে মুরব্বীরা দিক নির্দেশনা দিয়েছেন। আমরা প্রথম পর্ব শেষ করে আমরা দেশে ফিরতেছি। আমি আসি সাতক্ষীরা থেকে, তালা থানা, তেঁতুলিয়া ইউনিয়ন, লাউতলা থেকে আমি আসছি। সাথে এই যে তাদের দোয়া প্রার্থনা, সেটা শুধুমাত্র যে তাদের নিজেদের জন্য তা কিন্তু না, দেশ জাতি এবং বিশ্বের মঙ্গল কামনায় কিন্তু তারা দোয়া চাইছেন। তো সবকিছু মিলেই বলা যায় যে আগামীকাল আরেকটি দ্বিতীয় ধাপ, জুমার অনুসারীদের দ্বিতীয় ধাপের আনুষ্ঠানিকতা শুরু হবে। আমি সর্বশেষ যে তথ্যটি দিয়ে শেষ করতে চাই সেটা হচ্ছে যে এখন পর্যন্ত মোট 5 জন মৃত্যুর সংখ্যা কিন্তু আমরা পেয়েছি। এই প্রথম ধাপের মুসল্লির মৃত্যুর সংখ্যা 5 জন। তো সেক্ষেত্রে আমরা আগামীকাল আরেকটি আছে, সেখানেও তারা আয়োজকরা আশা করছেন যে লাখো লাখো মুসল্লিদের জমায়েত হবে এই পরবর্তী যে ধাপটি আছে সেখানে। তো এই ছিল সাথী, এখান থেকে সবশেষ সাথী। ধন্যবাদ আরিফ। এবার ইজতেমার আরো খবর জানবো আমাদের আরেক সহকর্মী রাকিব হোসেনের কাছ থেকে। রাকিব, ইজতেমার আখেরি মোনাজাত শেষে বাড়ির পথে লাখো মুসল্লি, সড়ক মহাসড়কে ভিড় কেমন দেখছেন, কি বলছেন আখেরি মোনাজাতে অংশ নিতে পেরে মুসল্লিরা? আপনাকে ধন্যবাদ। আসলে আখেরি মুনাজাতে অংশ নিয়ে লাখ লাখ মুনাজাত শেষে লাখ লাখ মুসল্লি কিন্তু বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছেন। সড়ক মহাসড়কে কিন্তু প্রচুর পরিমাণে হাজার হাজার মুসল্লি, লাখ লাখ মুসল্লি কিন্তু দেখা যাচ্ছে। আসলে মোনাজাতে অংশ নিয়ে মুসল্লিরা কি দোয়া করেছেন এবং দেশের জন্য কি চেয়েছেন আমরা সেটা একটু জানার চেষ্টা করব, এবং আমরা একজন মুসল্লির সঙ্গে কথা বলবো যে আপনি কি দোয়া করেছেন আসলে দেশের উদ্দেশ্যে। সমস্ত সারা বাংলাদেশের মানুষ শান্তিতে থাকতে পারে। দেশের যে পরিস্থিতি এখন বর্তমানে আমাদের খুব করুণ কাল যাইতেছে, এটার জন্য দোয়া করেছি দেশের মানুষ শান্তিতে থাকতে পারে এবং সমস্ত মানুষ যেন কালিমা নিয়া মানুষে মরতে পারে, কালিমা নিয়ে মানুষের দুনিয়ার থেকে যেতে পারে, প্রত্যেকটা মানুষের যেন ইহদিনাস সিরাতুল মুস্তাকিম হইয়া মরতে পারে, এই জন্য দোয়া করছি সবার জন্য। দেশের মঙ্গল কামনায় তারা দোয়া করেছেন এবং আমরা আরো 2-1 মুসল্লির সাথে কথা বলার চেষ্টা করব। আপনি একটু বলেন কি দোয়া করেছেন? আলহামদুলিল্লাহ দোয়া করেছি। ডিবিসিকে সর্বপ্রথম জানাচ্ছি শুভেচ্ছা আমাদের এই নিউজটা ধরার জন্য। আমি আসছিলাম চরপেশন থেকে, সুন্দরভাবে 3 দিন আমরা ইজতেমা পালন করেছি আল্লাহর রহমতে। আমরা মুসলমান একে অপরকে দোয়া করেছি যেন শান্তিময় আমরা বাংলাদেশ থাকতে পারি, এর জন্য সকলের জন্য দোয়া করব। আলহামদুলিল্লাহ। এই যে দূর দূরান্ত থেকে আপনি এসেছেন, একটু উপরে আসেন, যে দেশ দূরান্ত থেকে অনেক দূর থেকে আপনি এসেছেন এবং এই মোনাজাতে অংশ নিয়েছেন, এখন আবার বাড়ি ফিরছেন, আসলে কি অনুভূতি এবং এই সময়টা বিশেষতম আখেরি মোনাজাতে কি প্রত্যাশা করেছেন? আলহামদুলিল্লাহ, আমরা ইজতেমা বিশ্ব মানুষের সমাজে এসেছি আমাদের শান্তিময় এবং দুনিয়ার আখিরাতের সমস্ত লোকজনের যাতে আল্লাহ পাক আমাদেরকে সমস্ত সব দোয়াখাত থেকে আমাদেরকে হেফাজত রাখেন এবং আমাদেরকে সবারকে কবুল করেন এবং আমাদেরকে বলেন আমিন। করছি আল্লাহ যেন আমাদেরকে কবুল করে নেন, আল্লাহ যেন আমাদের সবাইকে মাফ করে দেন এই দুনিয়া আখিরাতের সমাজ করার জন্য। আপনার কাছে একটু জানতে চাই যে আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন এবং এই নিরাপত্তা ব্যবস্থা আমরা দেখেছি মোটামুটি ভালো, এবং এই নিরাপত্তা ব্যবস্থার মধ্যে আপনারা এখন বাড়ি আবার ফিরছেন, একটু যদি বলেন আসলে সবকিছু মিলে কি অবস্থা? আলহামদুলিল্লাহ, অন্য বারে থেকে এবার অনেক ভালো হয়েছে, সুন্দর হয়েছে বিধায় আমরা সুস্থ সবল ভাবে দোয়া কামনা করে যেতে পারছি আলহামদুলিল্লাহ। আরেকটু আপনার সাথে একটু কথা বলতে চাই যে বাড়ি ফিরছেন, এই যে বর্তমান উদ্ভূত পরিস্থিতিতে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি সবকিছু মিলে আসলে আল্লাহর কাছে আপনাদের কি চাওয়া ছিল? আজকের চাওয়াটা একটু যদি বলেন। আজকের চাওয়াটা ছিল আমাদের যে আল্লাহ তাআলার কাছে আমাদের সন্তুষ্টি লাভের আশায় আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য আমরা সবাই একত্রিত হয়ে মুনাজাত করে আল্লাহ তাআলার কাছে দোয়া প্রার্থনা করছি যারা আমরা শান্তিতে থাকতে পারি এবং এই ইমানের সহিত মৃত্যুবরণ করতে পারি, এই জন্য আমরা এবং আইন শৃঙ্খলা নিরাপত্তার সব পরিস্থিতি ইনশাল্লাহ আগের চাইতে এবারের পরিস্থিতি খুবই ভালো আলহামদুলিল্লাহ। একটু নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আপনি একটু বলবেন যে নিরাপত্তা ব্যবস্থা আসলে কেমন ছিল? আলহামদুলিল্লাহ অনেক ভালো, অংশ নিয়েছেন এবং সুন্দর সুশৃঙ্খলভাবে যাচ্ছেন, যদি একটু বলেন। আলহামদুলিল্লাহ আগের থেকে অনেক ভালো, এবার অনেক ভালো এবার হচ্ছে আলহামদুলিল্লাহ। একটু যেটা বলছিলাম যে আপনি একটু চেকপোস্টের বিষয়ে একটু যদি বলেন, আইন শৃঙ্খলা চেকপোস্ট এবং এই মোনাজাতে আপনারা আসলে সবচেয়ে বড় চাওয়া কি ছিল দেশের জন্য? যদি মোনাজাতে সবচেয়ে বড় চাওয়া কি ছিল সেটা যদি একটু বলেন। মানুষ আমরা চাই দেশের জন্য খুবই ভালো থাকুক দেশ,
খুবই সুন্দরভাবে চলুক দেশ, আগামী দিনগুলো যাতে ভালো চলে সেই জন্য আমরা দোয়া করেছি আল্লাহ যেন খুবই ভালো রাখে। এবং আমরা এই আজকে একটু আমরা টিন সেটের ভিতরে ছিলাম, একটু সমস্যা হয়েছে, কারণ আমরা যখন জানতে পারি কিসের ড্রোন যেন একটা আওয়াজ হয়েছে, আওয়াজের কারণে অনেক মানুষ ভয় পেয়েছে, কিসের জন্য ভয়ঙ্কর আওয়াজ, এই আওয়াজে অনেক ভিতরে অনেক প্রয়োজনীয় জিনিসপত্র ভাঙচুর হয়েছে। এবং এই আচ্ছা, আপনি একটু বিক্ষিপ্ত, একটু সমস্যা হয়েছে এবং অনেকে বলছেন এটা কোনো সমস্যা না, আপনি যদি একটু বলেন আসলে এই যে আপনি এই মোনাজাতে অংশ নিয়েছেন এবং দেশের জন্য কি কি দোয়া করেছেন এবং আপনাদের আগামী বাংলাদেশে কি প্রত্যাশা এবং আজকে যে সুশৃঙ্খলভাবে আপনারা হচ্ছে মোনাজাত শেষ করে বাড়ি ফিরছেন, একটু যদি বলেন আসলে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসলে আমরা সকলেই মুসলিম ভাই মোনাজাতে এসেছি বিশ্ব ইজতেমার। অন্য বছরের থেকে অনেক ভালো পরিস্থিতি হয়েছে এখানে এবং সবাই ভালোভাবে দোয়া করে যেন বাড়ি ফিরতে পারি, এই প্রত্যাশা নিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। আপনি যদি একটু বলেন। আলহামদুলিল্লাহ বাবা, খুব শান্তিতে মোনাজাত ধরছি বাবা, বিশ্ব উম্মার জন্য দোয়া করছি, যেভাবে ফিলিস্তিনের মুসলমানদেরকে যেভাবে হত্যা করা হইতেছে, এই ফিলিস্তিনি ভাইদের জন্য দোয়া করছি। ফিলিস্তিনি মুসলমানরা যেভাবে খায়া না খায়া যেভাবে নাকি জেরুজালেমকে আইন শৃঙ্খলা খুবই ভালো বাবা, খুবই আলহামদুলিল্লাহ। যেমনটা বলছিলাম, আসলে আমি হচ্ছে টঙ্গী উড়াল সড়কের উপরে আছি। আপনি দেখতে পাচ্ছেন যে আমার পেছনে প্রচুর পরিমাণে মুসল্লি, যারা হচ্ছে লাখ লাখ হাজার হাজার মুসল্লি যারা বাড়ি ফিরছেন, সবাই কিন্তু আখিরি মোনাজাতে অংশ নিয়ে শান্তি এবং মঙ্গল, দেশের শান্তি এবং মঙ্গল প্রত্যাশা করেছেন এবং বিশ্ব শান্তি প্রতিষ্ঠার জন্য আল্লাহর কাছে দোয়া চেয়েছেন যে এই বিশ্বে যেন শান্তি প্রতিষ্ঠা হয়। টঙ্গী থেকে এই ছিল সবশেষ। ধন্যবাদ রাকিব। এবার আরো বিস্তারিত তথ্য জানবো সহকর্মী ফরহাদুজ্জামানের কাছ থেকে। ফরহাদ, এর আগে সহকর্মী আমাদের রাকিব হোসেন যেমনটা জানাচ্ছিলেন যে আখিরি মোনাজাতের পর বাড়ি ফিরছেন অসংখ্য মুসল্লিরা, তাদের সুবিধা অসুবিধার কথা বলছিলেন। তো আপনি যে জায়গায় আছেন সেখানকার সার্বিক চিত্র জানাবেন, কোনো ভোগান্তি আছে কিনা মুসল্লিদের, সব মিলিয়ে। অন্যতম বিশ্ব ইজতেমার প্রথম ধাপের প্রথম পর্বের ইজতেমা আখেরি মোনাজাতের মাধ্যম দিয়ে আসলে শেষ হয়ে গেছে। এরপরেই আসলে বাড়ি ফেরার এবং যারা সারা দেশ থেকে যারা মুসল্লিরা আসছিল তারা বাড়ি ফেরার জন্য মোনাজাতের পরপরেই বের হয়ে যাচ্ছেন। আমরা এখনও দেখছি যে বিভিন্ন যারা কালকে থেকে আবার পরের ধাপের দ্বিতীয় পর্ব শুরু হবে, যারা দ্বিতীয় পর্বেতে অংশগ্রহণ করবে তাদের জন্য আসলে মাঠ ছেড়ে দেওয়া হচ্ছে। এর মধ্যে প্রথম ধাপে যারা অংশগ্রহণের জন্য এসেছিল তারা বাড়ি ফিরতে শুরু করেছেন। আমরা রাস্তায়ও দেখেছি বিভিন্ন জায়গায় যানজট শুরু হয়ে গেছে, কিছু মানুষের ভোগান্তি হচ্ছে, কারণ বিশ্ব আখেরি মোনাজাতের সময় বেশ কিছু সড়ক বন্ধ করে রাখা হয়েছিল যাতে যেন মোনাজাতে কোনো সমস্যা না হয়, কোনো বিঘ্ন না ঘটে। আপনি দেখতে পাচ্ছেন যে এখনও মানুষ বের হচ্ছে, কারণ লক্ষাধিক মানুষের জনসমাগম আসলে এখানে হয়েছিল। এখনও আসলে তারা বাড়ি ফেরার জন্য বের হচ্ছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে যারা যা কিছু নিয়ে এসেছিল, কারো কাছে ব্যাগ, বালতি, কম্বল, শীত নিবারণের জন্য যারা যা কিছু নিয়ে এসেছিল আসলে সেভাবেই ফিরে যাচ্ছেন। তোরাগ নদীর পাড়ে আপনি দেখেন যে এখানেও বেশ কিছু দোকান এবং মুসল্লিরা যারা ছিল তাদের জন্য বেশ কিছু দোকানও বসেছিল এবং তারা এখন আসলে ঘরে ফিরতে শুরু করেছে। আমরা দেখেছি যে এখনও মানুষের জমায়েত, যে যানজট, মানুষের যে জমায়েতটা এখন আসলে কমে নাই। ভিতরে এখনও অনেক মানুষ রয়েছেন যারা বাড়ি ফেরার জন্য তৈরি হচ্ছেন। কেউ কেউ মোনাজাতের পরপরই বের হয়ে গেছেন, যারা এখনও ফিরছেন, কারণ আগামীকাল থেকে আবার দ্বিতীয় পর্ব শুরু হবে এবং যারা প্রথম পর্বে অংশগ্রহণ করেছিল তারা এখন মাঠ ছেড়ে দিতে হবে দ্বিতীয় পর্বের যারা অংশগ্রহণ করবে তাদের জন্য। আমরা কয়েকজনের সাথে কথা বলেছি, তারা আসলে বেশ মানুষের জন্য, শান্তির জন্য, ধর্মের জন্য, দেশের জন্য, সর্বোপরি সবার জন্য আসলে তারা দোয়া চেয়েছেন। পাশাপাশি পৃথিবীটা যেন শান্তিতে থাকে সেই হিসেবেও তারা দোয়া চেয়েছেন। আবার বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে যেন শান্তি ফিরে আসে এবং আরও যেন শান্তিটা ফিরে আসে সেই হিসেবেও তারা দোয়া চেয়েছেন। এই ছিল আমার কাছে সর্বশেষ পরিস্থিতি। আমরা যদি সর্বশেষ আরও কোনো তথ্য থাকে সেই বিষয়টা আপনাদেরকে জানিয়ে দিব।
নিশ্চয়ই ফরহাদ, পরবর্তীতে নিশ্চয়ই আপনার কাছ থেকে আরও তথ্য জানবো। ধন্যবাদ। আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো ৫৮তম বিশ্ব ইজতেমার প্রথম পর্বের প্রথম ধাপ। দেশ জাতির পাশাপাশি মুসলিম উম্মাহ ও বিশ্ব শান্তি কামনা করেন লাখো মুসল্লি। আখেরি মোনাজাত পরিচালনা করেন মাওলানা জুবায়ের আহমেদ। টঙ্গীর তুরাগ তীরে ময়দান ছাড়াও আশপাশের এলাকা থেকেও মোনাজাতে অংশ নেন ধর্মপ্রাণ মুসল্লিরা। বিশ্ব শান্তি, সমৃদ্ধি ও হেদায়েত প্রাপ্তির আশায় মহান আল্লাহর দরবারে হাত তোলেন লাখো মুসল্লি। বিশ্ব ইজতেমার প্রথম পর্বের প্রথম ধাপের আখেরি মোনাজাতে অংশ নিতে ঢল নামে টঙ্গীর তুরাগ তীরে। সকাল ৯টা ১৩ মিনিটে শুরু হওয়া মোনাজাত পরিচালনা করেন মাওলানা জুবায়ের আহমেদ। ইজতেমার মূল ময়দান ছাপিয়ে জামাত ছড়িয়ে পড়ে আশপাশের এলাকায়। যে যেখানে ছিলেন একত্রে হাত তোলেন আল্লাহর দরবারে। এর আগে রবিবার ফজরের নামাজের পর থেকেই ময়দানমুখী হন মুসল্লিরা। আলো ফুটতেই মহাসড়কে মুসল্লিদের স্রোত বাড়তে থাকে। রেল, সড়ক কিংবা হেঁটে বিভিন্ন অঞ্চল থেকে তুরাগ নদের তীরে জড়ো হন মুসল্লিরা। জানান, ধর্মীয় মূল্যবোধ জাগ্রত করতে ও গুনাহ মাফের আশায় ইজতেমা ময়দানে এসেছেন তারা। সকল মুসলমান ভাইদের জন্য দোয়া করব, আল্লাহ যেন সবাইকে ভালো রাখে, সুস্থ রাখে এবং আমাদের দেশকে যেন আল্লাহ তাআলা কবুল করে, এই ইজতেমাকে যেন আল্লাহ কবুল করে। আল্লাহর কাছে মুসলিম উম্মার হেদায়েত চেয়েছি, দুনিয়া এবং আখিরাত যেন আমাদের কল্যাণ হয় এবং সমস্ত মুসলিম উম্মার কল্যাণ হয়, এটা আমাদের চাওয়া ছিল। এটা আল্লাহর একটা বিশেষ রহমত, আল্লাহর কাছে আমরা শুকরিগুজার করি। তো আল্লাহ যেন আমাদের দেশকে সুন্দরভাবে প্রতিষ্ঠিত করে এবং আমাদের ইসলামকে যেন ঠিকমতো আমরা প্রতিষ্ঠিত করতে পারি, সেই জন্য আমরা দোয়া করেছি আমাদের সবার জন্য। সঠিকভাবে ইসলামের দাওয়াত দেশ ও বিদেশে পৌঁছে দিতে পারে এবং উম্মতের জন্য একটি বড় হেদায়েতের যেন জড়িয়ে করতে পারে। আল্লাহ তাআলা ওনাদের এই মেহনতকে যেন কবুলের মঞ্জুর করে। এদিন ফজরের নামাজ আদায় করে হেদায়েতি বয়ান আর ২৪ মিনিটের আখেরি মোনাজাতে সম্পন্ন হয় প্রথম পর্বের প্রথম ধাপের বিশ্ব ইজতেমা। এরপর ৩রা থেকে ৫ই ফেব্রুয়ারি হবে প্রথম পর্বের দ্বিতীয় ধাপের ইজতেমা। তাতে অংশ নেবেন ২২ জেলা ও ঢাকার বাকি অংশের মানুষ। দ্বিতীয় ধাপের আখেরি মোনাজাত হবে ৫ই ফেব্রুয়ারি। আফরিন আনোয়ার, ডিবিসি নিউজ, ঢাকা। প্রতি বছর দেশে ১০ ভাগ হারে কমছে জলাভূমি। এমন ভয়ঙ্কর তথ্য দিয়ে বাংলাদেশ সাগর ও জলাভূমি অধিদপ্তর বলছে, এভাবে চলতে থাকলে একসময় মরুভূমি হয়ে যেতে পারে বাংলাদেশ। সবচেয়ে ভয়াবহ অবস্থা রাজধানী ঢাকার, যেখানে গত ২৫ বছরে ৩০ ভাগ জলাভূমি থেকে কমে টিকে আছে মাত্র ৩ ভাগ। নগর গবেষকরা বলছেন, অপরিকল্পিত নগরায়ন আর সঠিক পরিকল্পনার অভাবে এই পরিস্থিতি। এমন বাস্তবতায় আজ পালিত হচ্ছে বিশ্ব জলাভূমি রক্ষা দিবস। রাজধানীর খিলক্ষেতের ৩০০ ফিট সড়কের দুই পাশের জলাভূমির বর্তমান অবস্থা। মাইলের পর মাইল জলাভূমি ভরাট ও দখল হয়েছে সরকারি, বেসরকারি এবং ব্যক্তি উদ্যোগে। আর রাজধানীর কুড়িল এলাকায় একসময় জলাভূমি থাকলেও এখন ভরাট হয়ে সেখানে স্যাটেলাইট চিত্রের কিছু বিশ্লেষণ। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের গাবতলীর এই এলাকায় ইকো পার্ক স্থাপনের কথা থাকলেও তা ভরাট হয়ে গেছে কয়েক বছরের ব্যবধানেই। রাজধানীর পশ্চিম আগারগাঁওয়ে ২০১২ সালেও যেখানে ছিল পুকুর, সেখানে এখন বহুতল ভবন। বসিলার রামচন্দ্রপুর খাল ২০১৫ সাল থেকে কিভাবে ২০২১ সালের মধ্যে ভরাট ও দখল হয়ে গেল তার চিত্র এটি। কুড়িলের ২০১৬ সালের জলাশয় ২০২২ সালেই ভরাট। ২০১৭ সালেও ওসমানী উদ্যানে যে লেক ছিল ২০২০ সালেই উধাও তা। একইভাবে উজাড় হয়েছে সোহরাওয়ার্দী উদ্যানের জলাভূমিও। জলাভূমি ভরাটের নির্মম চিত্র রয়েছে ঢাকার বাইরেও। রাজশাহী ও মাদারীপুরের এই দুই চিত্রের চেয়ে বড় শহরগুলোর অবস্থা আরও ভয়ঙ্কর। এক গবেষণায় দেখা গেছে, গত ১০০ বছরে শুধু পুরান ঢাকা থেকে হারিয়ে গেছে ৯৬টি পুকুর, অবশিষ্ট রয়েছে মাত্র ২৪টি। আবার এই ১০০ বছরে দখল ও দূষণে বুড়িগঙ্গা, তুরাগ ও শীতলক্ষ্যা নদীর পানির ধারণ ক্ষমতা হারিয়েছে ৮৬ ভাগ পর্যন্ত। তবে শুধু অতীত নয়, সবার নাকের ডগায় এখনও খেয়াল খুশি মতোই ভরাট হচ্ছে জলাভূমি। এমনকি রাজধানীর প্রাণকেন্দ্র হাতিরঝিলও ভরাট হচ্ছে সবার চোখের সামনেই। বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্সের এক গবেষণা বলছে, ১৯৯৫ সালে ঢাকা মেট্রোপলিটন এলাকায় জলাভূমির পরিমাণ ছিল ৩০.২৪ ভাগ, যা ২০২৩ সালে এসে টিকে আছে মাত্র ২.৯ ভাগে। অর্থাৎ গত ২৮ বছরে রাজধানী ঢাকার প্রায় ৯০ ভাগ জলাভূমি উধাও হয়ে গেছে। নগর গবেষকরা বলছেন, হারিয়ে যাওয়া জলাভূমি উদ্ধার করতে না পারলে সুস্থ নগরায়ন সম্ভব নয়।
অবশ্যই এটা সুস্থ নগরায়ণ হয় নাই, বাংলাদেশে অসুস্থ নগরায়ণ হয়েছে। আমাদের যত বিল্ট এনভায়রনমেন্ট হয়েছে প্রাণ প্রকৃতিকে ধ্বংস করে হয়েছে, যেটা কোনোভাবেই কাম্য ছিল না। অদ্যাবধি কোনো সরকারই এটাকে অগ্রাধিকারের তালিকায় প্রথম দ্বিতীয়তে রাখে নাই। পরিবেশ বিজ্ঞানীরা বলছেন, জলাভূমি রক্ষা করতে না পারলে বিশ্বের নানা শহরের মতো করুণ পরিণতি হতে পারে রাজধানীরও। একটি আদর্শ নগরের জন্য 20 থেকে 25 ভাগ জলাধার স্বাভাবিকভাবে থাকা দরকার। এগুলো নষ্ট করে ফেলে মনে হয় সেদিন বেশি দূরে না, যেদিন ঢাকা শহরও হয়তো পরিত্যক্ত হয়ে যেতে পারে। পানির সংকটে শহরগুলো বিনষ্ট হওয়ার রেকর্ড বিশ্বব্যাপী আছে। বাংলাদেশকে এই বিষয়টি মাথায় রাখতে হবে। তবে সারা দেশের জলাভূমি নিয়ে আরও ভয়াবহ তথ্য দিয়েছে সরকারি সংস্থা বাংলাদেশ হাওর ও জলাভূমি উন্নয়ন অধিদপ্তর। সংস্থাটি বলছে, নানা কারণে প্রতি বছর গড়ে 10 ভাগ করে কমছে জলাভূমি, যা ঠেকাতে না পারলে মরুভূমির দিকেই এগুচ্ছে বাংলাদেশ। প্রতি বছরেই প্রায় 10% জলাভূমি কমে যাচ্ছে। কারণ হচ্ছে যে মানুষ মাটি ভরাট হয়ে যাচ্ছে, লোকজন বেশি, তারা জায়গা দখল করতেছে। সেডিমেন্ট, নদ নদী, খাল বিল, হাওর বর যা আছে সবগুলো ওয়েটল্যান্ডগুলোকে আমাদের ভরাট করে ফেলতেছে। ধরেন 50 বছর 100 বছর পরে বাংলাদেশ মরুভূমি হয়ে গেল। যারা জায়গাগুলো দখল করছে তাদের সাথে ফাইট দেওয়া অনেক কঠিন। সারা দেশ থেকে ভয়ঙ্করভাবে জলাভূমি উজাড় ঠেকাতে না পারার পেছনে আইন বাস্তবায়ন না হওয়াকেই বড় কারণ হিসেবে দেখছে পরিবেশ অধিদপ্তর। ব্যক্তি মালিকানাধীন পুকুর ভরাট করাও কিন্তু আইনত বৈধ না। যে জলাধার ভরাট হয়ে গেল বা খালটা ভরাট হয়ে গেল, সেটা পূর্বে অবস্থায় ফিরিয়ে আনাটা খুব কঠিন হয়ে যাচ্ছে। সর্বোচ্চ 10 বছরের জেল দেওয়া যায় এবং 10 লাখ টাকা জরিমানা করা যায়। আর ক্ষতিপূরণের ক্ষেত্রে এটা কোনো নির্দিষ্ট সীমা নেই। গবেষকরা বলছেন, জলাভূমি রক্ষায় এখনই কঠোর পদক্ষেপ না নিলে নেমে আসতে পারে ভয়াবহ পরিবেশ বিপর্যয়, যাতে ঝুঁকিতে পড়তে হবে সকলকেই। মনিরুল সোহাগ, ডিবিসি নিউজ, ঢাকা। জেনে না জেনে প্রতিদিন কোটি কোটি মানুষ হোটেল, রেস্তোরাঁ, রাস্তাঘাটে অস্বাস্থ্যকর পরিবেশে অনিরাপদ খাবার খাচ্ছে। এতে যেন দায় নেই কারো। সরকারি হিসেবে স্ট্রিট ফুড, রেস্তোরাঁ সহ সব মিলিয়ে 4 লাখের বেশি খাবার দোকান রয়েছে, যার মধ্যে বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতির অধীনে থাকা 60,000-এর মতো রেস্তোরাঁ কিছুটা নজরদারির মধ্যে আছে। অস্বাস্থ্যকর খাবার খেয়ে অসুস্থ হচ্ছেন মানুষ। এতে সরকারের ব্যয় বাড়ছে স্বাস্থ্য খাতে, অথচ অনিরাপদ খাবার গ্রহণ প্রতিরোধ করতে পারলে স্বাস্থ্য খাতে ব্যয় কমত সরকারের। বিশ্বে বায়ু দূষণের শীর্ষে থাকা ঢাকা শহরে এভাবে প্রতিদিন খাবারের দোকান গড়ে উঠছে রাস্তার পারে, যেগুলো অনেকটা অস্বাস্থ্যকর। তবে এসব খাবার অনেক বেশি জনপ্রিয়। যারা এসব খাচ্ছেন তারা কেন খাচ্ছেন, তারা কি জেনে খাচ্ছেন? চলুন জেনে নেওয়া যাক কয়েকজন দর্শকের থেকে। এইটা হচ্ছে মজা লাগে। তারপরে হচ্ছে আমি সবসময় বাইরে থাকি, বাইরের খাবারগুলো ট্রাই করি, এটা ভালো লাগে আর কি, মজার লাগা থেকেই খাই। কিন্তু যে স্ট্রিট ফুড আসলে তো ভালো না, স্বাস্থ্যের জন্য এটা ক্ষতিকর। স্বাস্থ্যকর ছাত্র খায়, ডাক্তার খায়, যদি খারাপ হতো এখানে কি বসতে দিত? এখানে ফালাই দিত। সামনে আইন বিভাগ, এখানে তো খারাপ জিনিস বেচা যায় না। বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের এক গবেষণায় দেখা গেছে, ঢাকার স্ট্রিট ফুডের দোকানগুলোতে চটপটি, ছোলামুড়ি, স্যান্ডউইচ, আখের রসসহ 6টি খাবারে ডায়রিয়ার জীবাণু মাত্রাতিরিক্ত পাওয়া গেছে। অনেকেই তা জানার পরও এসব খাচ্ছেন অভ্যাসগত কারণে। স্বাস্থ্যের জন্য ক্ষতি, তারপরে আমরা খাই। এটা তো আসলে ভাজা পোড়া জিনিসটা শরীরের অনেকই ক্ষতি। আমি দেখছি অন্য জায়গায় দেখেছি যে আনহাইজিনিক প্লেট মনে করেন এমনি রেখে দেয়, ধোয় না, ওর উপরই আরেকবার কাগজ দিয়ে আবার আরেকজনকে খেতে দেয়। এটা একটু মেনটেন করতে হবে আমার। 2021 সালের বিবিএস-এর হিসাব অনুযায়ী দেশে স্ট্রিট ফুড, রেস্তোরাঁ সহ নানা ধরনের গড়ে ওঠা খাবারের দোকানের সংখ্যা 4 লাখের বেশি। নিরাপদ খাদ্য নিশ্চিতে সরকারি প্রতিষ্ঠান নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ মাঝে মাঝে অভিযান চালালেও বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতির অভিযোগ, একই প্রতিষ্ঠানে বারবার অভিযান চালানো হলেও বেশিরভাগ খাবারের দোকানই থাকছে নজরদারির বাইরে। বাংলাদেশে যতগুলো অথরিটি আমাদেরকে মনিটরিং করে, সবগুলোকে একসাথে এনে ওয়ান স্টপ সার্ভিসের মাধ্যমে যাতে আমরা সমস্ত রেস্তোরাঁ এবং স্ট্রিট ফুড সবাইকে মনিটরিং করতে পারি, কিন্তু সেই জায়গায় সরকার হাঁটছে না। এখন সময় আসছে, একটা মহামারী হওয়ার আগেই উচিত হচ্ছে এই সেক্টরটাকে একটু নজরদারি করা। এই নিরাপদ দিবস, খাদ্য দিবসের নামে সেমিনার সিম্পোজিয়াম করে এইভাবে আপনি কোনো কিছু করতে পারবেন না। এই যে এত বড় একটা দিবস, সেই দিবসে আমাদের সাথে কেউ আলোচনাও করে না। বেশিরভাগ খাবারের দোকানে ভেজাল, মানহীন উপকরণে খাদ্য প্রস্তুত হচ্ছে, ফলে বাড়ছে নানা ধরনের রোগ জীবাণু ও তা থেকে সংক্রমণ। আর তা মোকাবেলায় সরকারকে বিরাট অঙ্কের অর্থ ব্যয় করতে হচ্ছে গণস্বাস্থ্য খাতে। সংশ্লিষ্টরা বলছেন, হোটেল রেস্তোরাঁয় নিরাপদ খাবার নিয়ন্ত্রণ করতে পারলে সরকারের স্বাস্থ্য ব্যয় অনেকটাই কমে আসবে। মেহের মনি, ডিবিসি নিউজ, ঢাকা।
কানাডা ও মেক্সিকো থেকে আমদানি করা পণ্যের উপর 25% এবং চীনা পণ্যে 10% শুল্ক আরোপ করল যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় শনিবার এই সংক্রান্ত 3টি নির্বাহী আদেশে সই করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী মঙ্গলবার মধ্যরাত থেকে কার্যকর হবে এই আদেশ। এর মধ্যে কানাডা থেকে আমদানি করা জ্বালানি পণ্যে 10% এবং মেক্সিকোর জ্বালানি পণ্যে 25% শুল্ক আরোপ করা হলো। যুক্তরাষ্ট্রে ফ্যান্টানিল মাদক এবং অবৈধ অভিবাসনের কারণে জারি করা জরুরি অবস্থার অবসান না হওয়া পর্যন্ত এই শুল্ক অব্যাহত থাকবে বলে জানান ট্রাম্প। এদিকে ট্রাম্প প্রশাসনের শুল্ক আরোপের জবাবে মার্কিন পণ্যে পাল্টা 25% শুল্ক আরোপের ঘোষণা দিলেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লডিয়া শেনবামও দেশের স্বার্থ রক্ষায় মার্কিন পণ্যের উপর শুল্ক আরোপের ঘোষণা দেন। এনামুল হক বিজয়ের দেশ ত্যাগের নিষেধাজ্ঞার খবরটি সত্য নয় দাবি করলেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। পারিশ্রমিক ও ফিক্সিং ইস্যু নিয়ে বিসিবিতে জরুরি সভা করেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। ক্রিকেটারদের পারিশ্রমিক বিতর্ক নিয়ে জর্জরিত টুর্নামেন্টের কফিনে শেষ পেরেকটি ঠুকেছে ফিক্সিং বিতর্ক। প্রকাশ পেয়েছে সন্দেহজনক ম্যাচ এবং সন্দেহভাজন ক্রিকেটারদের তালিকা, যেখানে আছেন 4টি দলের অধিনায়ক, 6 জন ইতিমধ্যে জাতীয় দলের প্রতিনিধিত্ব করেছেন, আছেন 2 জন বিদেশীয়। সন্দেহের তালিকায় থাকা দুর্বার রাজশাহীর সাবেক অধিনায়ক এনামুল হক বিজয়ের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দেওয়ার গুঞ্জন উঠেছে, যদিও বিসিবির দাবি বিজয়কে কোনো নিষেধাজ্ঞা দেওয়া হয়নি। বিপিএলের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে বিসিবিতে বৈঠকের পর ক্রীড়া উপদেষ্টা জানান, অনিয়মের প্রশ্নে ছাড় নয়, ক্রিকেটারদের পারিশ্রমিক না দিলে আইনি ব্যবস্থা নেওয়া হবে ফ্র্যাঞ্চাইজির বিরুদ্ধে। কমিটি খুঁজে বের করবে যে দলগুলোর আসলে এই সামর্থ্য ছিল না তারা কিভাবে আসলে এখানে আসলো, এবং আমি আজকে রাজশাহীর মালিকের সাথেও কথা বলেছি এবং আমি স্পষ্টভাবে বলেছি যে আপনি যদি এটা পে করতে ব্যর্থ হন তাহলে আমাদেরকে আইনি প্রক্রিয়ায় যেতে হবে। এবং বাংলাদেশের যে ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে, আমরা সবাই মিলে এত এফোর্ট দিলাম, শুধুমাত্র একটা দলের পেমেন্টগত এই অবহেলার কারণে এই পরিস্থিতিটা তৈরি হয়েছে। দেশের ক্রিকেটে ফিক্সিংয়ের এই কালো থাবা উঠে এসেছে আন্তর্জাতিক গণমাধ্যমেও। একাধিক মিডিয়া সন্দেহের তালিকায় থাকা ম্যাচ ও ক্রিকেটারদের নামও প্রকাশ করেছে। বিপিএলে ফিক্সিং বিতর্ক নতুন নয়, প্রতি আসরে 2-1 সন্দেহের তালিকায় থাকলেও এবার সেই সংখ্যা বেড়েছে বহুগুণে। শেষ পর্যন্ত অভিযোগ প্রমাণিত হলে দেশের ক্রিকেট ইতিহাসের কলঙ্কিত অধ্যায় হয়ে থাকতে পারে এবারের বিপিএল। কনক মাহমুদ, ডিবিসি নিউজ, ঢাকা। সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসির সঙ্গেই থাকুন।